আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। এসএসসি শিওর শর্ট এমসিকিউ সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো যে আমরা এই সিরিজে এসএসসির প্রতিটি অধ্যায়কে একটি করে ক্লাসে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং প্রয়োজনীয় কনসেপ্টগুলো বেসিক থেকে আমরা দেখিয়ে দিই। এর আগে তোমরা আমার তৃতীয় অধ্যায়টি পেয়েছো, যেখানে আমি 50টি এমসিকিউর মাধ্যমে পুরো অধ্যায়ের কনসেপ্টগুলোকে তোমাদের জন্য সহজভাবে তুলে ধরেছি। আর আজকে আমরা কথা বলবো চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী নিয়ে, এবং এই অধ্যায়ে আমি মাত্র 60টি এমসিকিউ এবং তার সাথে প্রয়োজনীয় কনসেপ্টের সাথে তোমাদের জন্য এই অধ্যায়টার এমসিকিউর 100% মার্কস নিশ্চিত করবো ইনশাল্লাহ। তো আসো ভাইয়ারা, আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। আমরা আজকে প্রথমে আলোচনার শুরুতে যে জিনিসটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যে পর্যায় সারণীর ইতিহাস, পর্যায় সারণী রিলেটেড কিছু ডেটা আমাদেরকে জানতে হবে। যেমন আমাদের প্রথম যে এমসিকিউটা, সেটা হলো ল্যাভোইসিয়ের ছকে কতটি মৌল ছিল। দেখো, ল্যাভোইসিয়ের ছকে কতটি মৌল ছিল এটা আমরা হয়তো অনেকে জানি, 33। এবং এর সাথে রিলেটেড জিনিসগুলো আমি যদি তোমাকে একটু বলি যে ভাইয়া, তুমি আজকে যে পর্যায় সারণীটা দেখতে পাচ্ছ, সেই পর্যায় সারণী কিন্তু একদিনে তৈরি হয় নাই। এই পর্যায় সারণীর জন্য আমরা যদি কিছু সাল মনে রাখতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম 1789 সালের কথা মনে রাখতে হবে, যখন হলো আসলে ল্যাভোইসিয়ে, হ্যাঁ, এই যে এই এমসিকিউটা এটার সাথেই রিলেটেড, যখন ল্যাভোইসিয়ে কি করছিল, 33টা মৌল তখন পর্যন্ত আবিষ্কার হয়েছিল, এবং উনি এই 33টা মৌলকেই দুইটা ভাগে ভাগ করছিল। একটা ভাগকে উনি নাম দিয়েছিল ধাতু, এবং আরেকটা ভাগকে উনি নাম দিয়েছিল অধাতু। তাহলে আমাদের ল্যাভোইসিয়ের ছকের ইতিহাসটা, এটা হলো আমাদের পর্যায় সারণীর একদম প্রথম ডেটা, যেটা আমাদেরকে পর্যায় সারণীর সবচেয়ে আদি শ্রেণী বিভাগ নিয়ে ধারণা দেয়। ওকে, এরপরের কাহিনীগুলো কি? এরপরের কাহিনী আছে 1829 সালে। তোমরা জানো যে বিজ্ঞানী ডোভে রাইনার, বিজ্ঞানী ডোভে রাইনার উনি কি করছে, উনি হলো একটি ত্রয়ী সূত্র দিয়েছে। কি দিয়েছে ভাইয়া? ত্রয়ী সূত্র দিয়েছিল। ত্রয়ী সূত্র মানে কি? উনি বলছিল যে তিনটা মৌল তারা একই গ্রুপে থাকবে যদি তাদের সবচেয়ে উপরেরটা এবং সবচেয়ে নিচেরটার ভরের যোগফলের অর্ধেক মাঝেরটার সমান হয়, তো এটা একই গ্রুপ বরাবর কার্যকর হয়। এরপরে আসো, এরপরের উল্লেখযোগ্য থিওরি ছিল 1864 সালে, যখন হইল আমাদের নিউল্যান্ড, বিজ্ঞানী নিউল্যান্ড উনি একটি সূত্র দেন যার নাম হলো অষ্টক সূত্র। এবং অষ্টক সূত্রে বলা হয়েছিল প্রতি অষ্টম মৌলে ধর্মের রিপিটেশন হবে, মৌলগুলোকে ভর অনুসারে সাজালে প্রতি অষ্টম মৌলে ধর্মের রিপিটেশন হবে। এটা ছিল আমাদের নিউল্যান্ডের অষ্টক সূত্রের কথা। এবং তোমরা জানো যে এরপরে যদি আমরা বলি 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ উনি হলো ভরকে কেন্দ্র করে, হ্যাঁ, এখানের প্রত্যেকটা ডেটা কিন্তু পরীক্ষায় আসে, তো আমি এগুলো দেখাই দিচ্ছি, পরে দেখবে এমসিকিউতে এই কথাগুলো রিপিট হইতে থাকবে, ঠিক আছে। 1869 সালে মেন্ডেলিভ কি করছিল, একটি পর্যায় সূত্র দিয়েছিল, এবং ওনার এই পর্যায় সূত্র কিসের উপর বেস করেছিল? ওনার এই পর্যায় সূত্র কিন্তু পারমাণবিক ভরের উপর বেস করে উনি দিয়েছিল। এবং ওনার এই পর্যায় সূত্র এতটাই জনপ্রিয় ছিল যে উনি এটার উপর বেস করে একটি পর্যায় সারণী পর্যন্ত বানাই ফেলছিল। এবং ওনার এই পর্যায় সারণীর মধ্যে মনে রাখবা 8টি গ্রুপ ছিল। গ্রুপ কয়টা? গ্রুপ ছিল 8টি। গ্রুপ মানে উপরে নিচে যারা আছে এদেরকে গ্রুপ বা কলাম বলা হয়। এগুলোকে কি বলে? গ্রুপ বা কলাম বলা। এরকম গ্রুপ ছিল 8টা, এখন আমাদেরটা আছে 18টা। ওনার ওইখানে পর্যায় মানে এই বরাবর সারি, হ্যাঁ, এই বরাবর পর্যায় বা সারি ছিল কয়টা? সারি ছিল 12টি ছিল, ঠিক আছে। এই ডেটাগুলো তোমাদের প্রয়োজন হবে, কিছুক্ষণ পরে দেখবে এই ডেটাগুলো এমসিকিউতে চলে আসে। হ্যাঁ, তো 8টি গ্রুপ 12টি পর্যায় ছিল, এটা ছিল প্রথম পর্যায় সারণী। এবং এজন্য তোমরা জানো যে মেন্ডেলিভকে কি বলা হয়? পর্যায় সারণীর জনক বলা হয়। এবার আসো এর পরের যে ইতিহাস, ইতিহাসের শেষ ডেটা, সেটা হলো 1913 সালে। তোমরা জানো যে আমাদের বিজ্ঞানী হেনরি মোসলে, হ্যাঁ, বিজ্ঞানী হেনরি মোসলে উনি পর্যায় সূত্রকে চেঞ্জ করে দিয়ে উনি একটি আধুনিক পর্যায় সূত্র দেন। হ্যাঁ,
আপসু, আধুনিক পর্যায় সূত্র সংক্ষেপে লিখলাম আর কি। এবং উনি সেখানে সর্বপ্রথম পারমাণবিক সংখ্যার ধারণা দিয়েছিলেন এবং এই কারণে হেনরি মোসলেকে আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয়। তবে মেন্ডেলিভ কিন্তু পর্যায় সারণীর জনক। দেখো আমি যে ডেটাগুলো তোমাকে বললাম এই ডেটাগুলোর উপর বেস করে এখন তুমি কয়টা এমসিকিউ সলভ করতে পারো। ফার্স্ট অফ অল তো আমরা জানলাম যে ল্যাভুইসিয়ের ছকে 33টা মৌল ছিল। ওকে, আমাদের প্রত্যেকটা স্লাইডের পরের স্লাইডটাতে সঠিক অ্যান্সারটা দাগানো থাকবে। জে ডব্লিউ ডোভেরাইনার, এটা হলো ডোভেরাইনারের ত্রয়ী সূত্র। উনি বলছে ত্রয়ী কোনটি। ত্রয়ী বের করার জন্য তোমাকে প্রথমে দেখতে হবে যে তারা একই গ্রুপে আছে কিনা। একই গ্রুপে, উপর থেকে নিচের দিকে একই গ্রুপে আছে কিনা। একটু পরে আমরা আমাদের পর্যায় সারণীর গ্রুপ নিয়ে কথা বলবো, তখন আমি ট্রাই করবো কয়েকটা গ্রুপ মুখস্থ করে দেওয়ার, তাহলে তুমি এই টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা। দেখো এখানে সর্বপ্রথম নাইট্রোজেন, ফসফরাস আর এই ভি, ভি দ্বারা কি বোঝায়, এরা এক গ্রুপে নাই। তুমি বলো ভাই এরা এক গ্রুপে নাই, আপনি কিভাবে জানলেন? দেখো আমি গ্রুপ ওয়াইজ মৌলগুলোকে মুখস্থ রাখছি, যেটা তোমাদেরও রাখতে হবে। একটু পরে আমি দেখাবো, এটা না রাখলে তুমি আসলে কখনোই ভালো করতে পারবে না। আর যারা এটা মনে রাখতে চাও না তারা তাহলে এখানে প্রত্যেকটা মৌলের আবার ভর মনে রাখতে হবে। এই ক্যাচালে ক্যান যাবা, গ্রুপ ওয়াইজ মৌল মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন এই যে নাইট্রোজেন আর ফসফরাস, এরা হলো 15 নাম্বার গ্রুপের মৌল এবং 15 নাম্বার গ্রুপের মৌল হলো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই কয়েকটা হলো 15 নম্বর গ্রুপে, তো এরা একই গ্রুপে নাই। আবার দেখো লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরাও একই গ্রুপে নাই, কারণ লিথিয়াম হলো 1 নাম্বার গ্রুপে। তুমি যদি পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 1-এ দেখো তাহলে তুমি দেখবা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তাহলে লিথিয়ামের পরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কিন্তু এক না। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আছে আবার 2 নাম্বার গ্রুপে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। কি মনে হচ্ছে ভাই এগুলো মুখস্থ কিভাবে পারতেছি? এগুলোর জন্য বিভিন্ন ছন্দ আছে, নিমোনিক আছে, আমি একটু পরে তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে ছন্দ দিয়ে এগুলো চাইলে মনে রাখা যায়। তো যাই হোক, এখন যদি আমি তোমাদেরকে কনসেপ্টে আসি যে ভাই আমি দেখতে পাচ্ছি এখানে এই লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম একই গ্রুপের নয়, তাহলে এটাও বাদ। এখন তুমি যদি দেখো যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম কিন্তু একই গ্রুপের, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একই গ্রুপের। আবার তুমি বলবো ভাইয়া এই যে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরাও তো একই গ্রুপের। কিন্তু দেখো ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন কিন্তু এখানে 2 ধরনের ঘটনা আছে। 2 ধরনের ঘটনা কি কি? দেখো 17 নম্বর গ্রুপের মৌলগুলো হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এরা একেতে এরা সিরিয়ালে নাই। এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এই সিরিয়ালে নাই। আবার সিরিয়ালে থাকলেও তোমাদেরকে মনে রাখতে হবে পর্যায় সারণীর সকল মৌল কিন্তু ত্রয়ী সূত্র মানে না। যারা মানে না তাদের মধ্যে 3টা মৌল হলো এই 3টা মৌল, এরা ত্রয়ী সূত্র কি করে না, এরা ত্রয়ী সূত্র মানে না। সো বুঝতেই পারতেছো যে এইখানে যখনই ফ্লোরিন থাকবে এরা আর মানবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামই হবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে গ্রুপ সম্পর্কে একটা ভালো আইডিয়া না থাকলে এই এমসিকিউটা যেটা বরিশাল বোর্ড 20 সালে আসছে এটা তুমি অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে, যাই হোক আমরা অনেকগুলো গ্রুপ নিয়ে কথা বললাম, অনেকগুলো ডেটা নিয়ে কথা বললাম। দেখি আমাদের পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের পরের প্রশ্ন হলো নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? একটা জিনিস মনে রাখবা, 1913 সাল পর্যন্ত 1913 সাল পর্যন্ত হেনরি মোসলে যতদিন পর্যন্ত আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যার কনসেপ্ট দেয় নাই তার আগের সকল 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 থিওরির মূল ভিত্তি হলো পারমাণবিক ভর, কারণ পারমাণবিক সংখ্যা নিয়ে কারো কোনো আইডিয়াই ছিল না। ঠিক আছে, এবার আসো ত্রয়ী সূত্র কে প্রদান করেন? মুখস্থ প্রশ্ন। কে প্রদান করেন? বিজ্ঞানী ডোভেরাইনার ত্রয়ী সূত্র দেন, আর নিউল্যান্ড দেন অষ্টক সূত্র। ঠিক আছে, আমি এটা মনে রাখতাম কিভাবে, ডোভেরাইনার, বিশাল বড় নাম তার। ঠিক আছে, তো সে দিছে হলো ত্রয়ী সূত্র, ছোট সূত্র, নাম বড় সূত্র দিছে ছোট। নিউল্যান্ড নাম ছোট, সূত্র দিছে বড়, অষ্টক সূত্র, 8-এর সূত্র দিয়েছে। ঠিক আছে, ওকে। এবার হলো বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল? আমরা জানি যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে সারি বেশি ছিল। ঠিক আছে, আমাদের এখনকার পর্যায় সারণীতে সারি হলো 7টা, আর ওনার পর্যায় সারণীতে কয়টা ছিল? 12টা ছিল সারি, এবং ওনার পর্যায় সারণীতে কি ছিল? গ্রুপ ছিল 8টা। ঠিক আছে, সারি 12, গ্রুপ 8, যে কোনো টাইমে আসতে পারে।
তো আমরা আমাদের ইতিহাসের আগের পর্যায় সারণীগুলো নিয়ে কথা সারলাম। এখন আমরা দেখি যে আমাদের নতুন পর্যায় সারণী, আচ্ছা মেন্ডেলিফ নিয়ে আরো প্রশ্ন আছে, মেন্ডেলিফের এই প্রশ্নটা একটু শেষ করি, তারপর আমরা আধুনিক পর্যায় সারণীতে আসি। দেখো এইটা খুবই কনফিউজিং একটা এমসিকিউ, যে মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণীর প্রবর্তন করছিল। দেখো মেন্ডেলিফ যখন পর্যায় সারণীটা বানায় তখন আবিষ্কৃত মৌল ছিল 63টি। 63টি মৌল কি ছিল? আবিষ্কৃত ছিল। কিন্তু উনি এত বেশি জানতো, এত বেশি পর্যায় সারণীর জন্য কাজ করছে, উনি বুঝে গেছিল যে মৌল কোনোদিন 63টা হবে না, এর চাইতে বেশি হবে। এবং এই কারণে উনি ওনার যে পর্যায় সারণী আছেন, ওনার পর্যায় সারণীতে উনি কয়টা মৌল নিয়ে কাজ করছে? উনি হলো 67টা মৌল নিয়ে কাজ করছিল। ঠিক আছে, তাহলে আমাদেরকে যখন বলবে কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী, ওয়ার্ডটা হবে না, হবে হলো পর্যায় সারণীর প্রবর্তন করছে। উনি প্রবর্তন করছিল 67টি মৌল নিয়ে। কিন্তু দেখো এমসিকিউটা যখন এইভাবে করবে সিলেট বোর্ড 21 কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী করেন, তখন অ্যান্সার হবে 63। ঠিক আছে, এই এমসিকিউটা দাগানোর টাইমে একটু আমাদেরকে মাথা ঠিক রেখে দাগাইতে হবে, নাহলে কিন্তু সব কেল্লাবেল্লা লেগে যাবে। ওকে, এবার আসো আমরা পরবর্তী এমসিকিউ যদি দেখি, যে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আল্লাহর দুনিয়ার সবার পর্যায় সারণীর মূল ভিত্তি মেন্ডেলিফেরটারও কি ছিল? পারমাণবিক ভর। কারণ তখন কেউ কি জানতো না? পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানতো না। এবার আসো আধুনিক পর্যায় সূত্র আবিষ্কার হয় কত সালে? আমি আগেই বলেছিলাম 1913 সালে হেনরি মোসলে আধুনিক পর্যায় সূত্রটা দিয়েছিল। দেখো যে আলোচনাটুকু আমি প্রথম 1 মিনিট 1.5 মিনিটে করছিলাম, ওই আলোচনার উপর বেস করে আমরা অলরেডি 9 নাম্বার এমসিকিউতে চলে আসছি। কত নাম্বার এমসিকিউ? 9 নাম্বার এমসিকিউ। এখন আমরা যেহেতু আধুনিক পর্যায় সূত্র চলেই আসছে, এখন আমরা একটু আধুনিক পর্যায় সারণীর রিলেটেড এমসিকিউগুলা দেখব। যেমন আমাদেরকে যদি, আচ্ছা ওই আধুনিক পর্যায় সারণীর যে এমসিকিউগুলো আমাদের এখানে আছে, আমরা তার আগে এই আধুনিক পর্যায় সারণীটা খুব ভালো করে দেখি। আমি তোমাকে বলতেছি তোমার পর্যায় সারণী থেকে একটা এমসিকিউ তো শিওর থাকবে, দুইটার বেশি। আচ্ছা এখন তো তোমাদের মাত্র 6টা অধ্যায়, আমি তো 12টা অধ্যায় হিসেবে একটা বলতেছিলাম। তোমাদের এই পর্যায় সারণীর উপর 2 থেকে 3টা এমসিকিউ থাকবে। কি কি থাকতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দেব, তবে 2 থেকে 3টা থাকবেই থাকবে, এটা মাথায় রেখো। সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে, যে পর্যায় সারণীকে মুখস্থ করার ওয়ে কখনোই পর্যায় সারণী এভাবে টানা মুখস্থ করে যাওয়া না। টানা 1 থেকে যারা 30 পর্যন্ত পারো এনাফ, তোমার কলেজ লাইফও 30 পর্যন্ত শেষ হয়ে যাবে, লাগবে না আর। তবে পর্যায় সারণী প্রাপ্ত হয় গ্রুপ ওয়াইজ। কি ওয়াইজ? গ্রুপ ওয়াইজ। যেমন দেখো আমাদের যে গ্রুপ নাম্বার 1 আছে, তোমরা জানো যে গ্রুপ নাম্বার 1কে বলা হয় ক্ষার ধাতু। কি বলা হয়? গ্রুপ নাম্বার 1কে বলা হয় ক্ষার ধাতু। এখন দেখো আমাদের যে গ্রুপ নাম্বার 1 আছে, হ্যাঁ, একটু আমি যদি এগুলা বলি, এগুলা তোমরা মনে রাখবা কিভাবে, সেই ছন্দ সহ দেখাই। গ্রুপ 1 এগুলাকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। এবং ক্ষার ধাতুর মধ্যে কোন কোন মৌল আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। মনে রাখার জন্য একটি ছন্দ মনে রাখবা, অনেকেই অলরেডি এটা পারো। ছন্দটা হলো এরকম: হাই লি না কে রুবি সাজাবে, রুবি সাজাবে ফ্রান্সে। ঠিক আছে, হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। এবার হলো আসো, আমাদের 18টা গ্রুপই লাগবে না, আমাদের 7 থেকে 8টা গ্রুপ সিলেক্টেড মনে রাখলে হবে। হ্যাঁ, আরেকটু বেশি 10-11টা রাখতে হবে। গ্রুপ নাম্বার 2কে আমরা জানি এটার নাম হলো মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার কেন? কারণ এটা হলো মাটিতে পাওয়া যায়। ঠিক আছে, মাটিতে পাওয়া যায়। এখন মৃৎক্ষার ধাতু কি কি আছে? মৃৎক্ষার ধাতু আমাদের আছে হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। আচ্ছা আমি লিখার টাইমে এই বেরিলিয়ামকে একটু এই লিথিয়াম বরাবর লিখি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে, এদেরকে মনে রাখার জন্য আমাদের ছন্দ কি? এদেরকে মনে রাখার জন্য ছন্দ হইল বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাইরে রাখো। হ্যাঁ, বাইরে রাখো।
যারা এগুলো পারো তারা তো গুড, যারা পারো না তাদের জন্য আমি লাস্ট মোমেন্টে এসেও বলতেছি এগুলো শিখতে হবে ভাইয়া, কিছু করার নাই। ঠিক আছে, তারপরে আমাদেরকে 2 এর পরে জানতে হবে গ্রুপ 11। ঠিক আছে, গ্রুপ 11-এ কি হয়েছে ভাই? গ্রুপ 11-এর নাম হলো মুদ্রা ধাতু। গ্রুপ 11-এ যে ধাতুগুলো আছে এগুলোকে বলা হয় মুদ্রা ধাতু। মুদ্রা ধাতুর মধ্যে কে কে আছে দেখো, মুদ্রা ধাতুর মধ্যে আছে কপার, আর্জেন্টাম, অরাম। মনে রাখার ছন্দ হলো কে আগে আসবে। আচ্ছা, মুদ্রা ধাতু কোনটি? হ্যাঁ, এরকম এমসিকিউ মিনিমাম 10টা বোর্ডে আসে, মানে কয়েক বছর মিলে মিনিমাম 10টা জায়গায় আসে যে মুদ্রা ধাতু কোনটি, মুদ্রা ধাতু কোনটি, মুদ্রা ধাতু কোনটি, এই 3টার মধ্যে একটাকে খুঁজে নিবা। ঠিক আছে, এরপরে আসো, আমাদের জানা লাগবে হলো কত নাম্বার গ্রুপ? আমাদের জানা লাগবে হলো 13, 14। ঠিক আছে, 13, 14, 15, 16। তো এদের মধ্যে তুমি যদি একটু খেয়াল করো, তারপরে 16, 17, 18 এগুলো জানা লাগবে। 13 নাম্বার গ্রুপে কে কে আছে? 13 নাম্বার গ্রুপে আছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো এটাকে কিভাবে মনে রাখবা? তোমরা এটাকে মনে রাখবা বারেক আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড। ঠিক আছে, যাদের ছন্দ লাগবে তারা লিখে ফেলো বারেক আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড। তারপর 14 নম্বর গ্রুপে কি কি আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ছন্দটা হলো কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে, কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে। এবং মনে রাখবা এখানে যে সিলিকন এবং জার্মেনিয়াম আছে এদেরকে বলা হয় অপধাতু, মানে এদের মধ্যে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম দুইটা ধর্মই আছে। ঠিক আছে, যাই হোক, এবার আসো 15 নাম্বার গ্রুপ। 15 নাম্বার গ্রুপের ছন্দ কি? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ছন্দটা হলো না পড়িলে আসিবে সব বিপদ। 15 নাম্বার গ্রুপ 15 নাম্বার বিপদ সংকেত দিচ্ছে, না পড়িলে আসিবে সব বিপদ। যাদের ছন্দগুলো জানা নাই তারা লিখে রাখো, পরীক্ষার আগে হলেও কাজে লাগবে। 16 নাম্বার গ্রুপ, 16 নাম্বার গ্রুপে কে আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম। ছন্দটা হলো ও এস এস সি তে পড়ে, ও এস এস সি তে, এসসি তে পড়ে। ঠিক আছে, ও এস এস সি তে পড়ে। এটা হলো 16 নাম্বার গ্রুপ। এই গ্রুপগুলোর মধ্যে আবার স্পেশাল নাম আছে, যেমন 15 নাম্বার গ্রুপের স্পেশাল নাম হলো নিকটোজেন গ্রুপ। নিকটোজেন মানে হলো শ্বাসরোধকারী। আর 16 নাম্বার গ্রুপের স্পেশাল নাম হলো চালকোজেন। চালকোজেনের বাংলা হলো আকরিক উৎপন্নকারী। কিছু ডেটা আমি মুখে বলে যাচ্ছি কারণ এগুলো লিখতে গেলে আমার অনেক টাইম লাগবে, আর যারা জানো তাদের এগুলো প্রয়োজন হবে না, যারা জানো না তাদেরকে কিন্তু এগুলো ভিডিও পজ করে করে লিখে রাখতে হবে, নাহলে ভুলে যাবা। আর যারা জানো তাদের রিভিশনটা হয়ে যাক। এবার আসো ভাইয়া 17 নাম্বার যদি আমরা একটু দেখি, 17 নাম্বার গ্রুপে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ব্রোমিন, আয়োডিন। এবং এটার এটার নাম কি? এটার নাম হলো হ্যালোজেন। এটাকে মনে রাখার জন্য কোনো ছন্দ লাগে না, এটা এমনিই মনে থাকে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবং আমাদের নিষ্ক্রিয় গ্যাস যেটার আরেকটা নাম হলো নোবেল গ্যাস, 18 নাম্বার গ্রুপ। এখানে কে কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানেসন। এই গ্রুপগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, নাইলে কিন্তু বিপদে পড়ে যাব। এখন আসো, আমি তো গ্রুপ দেখলাম, আরো কি কি জিনিস আসে একটু শুনে রাখো। আরো আসে পারমাণবিক সংখ্যা, সব মৌলের আসে না। যেমন পারমাণবিক সংখ্যা এবং ভর ফ্লোরিনের আসে, হ্যাঁ ফ্লোরিনটা জানে রাখবা। ক্রোমিয়ামের আসে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর। লোহার আসে, নিকেলের আসে, কপারের আসে, এদিকে হলো আর্জেন্টামের আসে। ঠিক আছে, তারপরে 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 এদিক দিয়ে আর তেমন কোনোটার আসে না। এইদিকে হলো আমাদের অরাম, স্বর্ণ 79 নাম্বার। ঠিক আছে, এই কয়েকটা হলো আমাদের আসে। আর দুইটা মৌলের ব্যাপারে একটু বিশেষভাবে মনে রাখবা, এই যে মার্কারি, মার্কারি হলো একটা ধাতু কিন্তু এটা তরল ধাতু। আর মনে রাখবা ব্রোমিনের কথা, যেটা একটা অধাতু এবং এটা একটা তরল অধাতু। এটা কেমন অধাতু? তরল অধাতু। তাহলে আমরা কিছু মৌলের ভর সহ মনে রাখবো। ঠিক আছে, ভর সহ মনে রাখবো। সোডিয়ামেরটাও মনে রাখতে পারি, সোডিয়াম যদি অনেকেই পারি। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, ওর ভর হলো 52। কত? 52। লোহার পারমাণবিক সংখ্যা 26,
এটা অনেকেই জানা উচিত বা এটা জানা থাকাই উচিত, নাহলে এসএসসি পাশই করতে পারবে না, কষ্ট হয়ে যাবে। লোহার পারমাণবিক সংখ্যা 26 কিন্তু ভর হইল 56, এটা মনে রাখতে কারো প্রবলেম হলে মনে রাখতে পারো এখন থেকে। নিকেলের পারমাণবিক সংখ্যা 28, ওর ভর হইল 58.7 অথবা তুমি 59 মনে রাখতে পারো। কপারের 63.5 পারমাণবিক সংখ্যা হলো 29। তো ব্রোমিনের তুমি শুধু মনে রাখতে হবে এটা তরল অধাতু, এটার পারমাণবিক সংখ্যা ভর দরকার নাই। অরামের পারমাণবিক সংখ্যা 79, এটা মনে রাখো, এর ভর লাগবে না। সিলভারের পারমাণবিক সংখ্যা হলো 47, ওর ভর হলো 107.8, মানে 108 বলা যাইতে পারে। ঠিক আছে, ওর দুইটাই মনে রাখবা। মার্কারির কিছু মনে রাখা লাগবে না, শুধু মনে রাখবা তরল ধাতু। তাহলে কয়েকটা মৌল আমি বললাম যেগুলার তুমি পারমাণবিক সংখ্যা এবং ভর মনে রাখার চেষ্টা করবা, এবং এর বাইরেও টেস্ট পেপারে যদি দেখো আরো কয়েকটা তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, আসলে মনে রাখতে হয় অনেকগুলাই, কিন্তু আমরা এই মুহূর্তে এসে অনেকগুলা দিতে চাচ্ছি না, তাই আমি যে কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট আছে সে কয়েকটা দিলাম। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া, এখানে আরো কি কি তোমাকে জানা থাকতে হবে। তুমি যদি জেনে রাখো যে কোনটা কোন গ্রুপের মৌল, তাহলে কিন্তু অনেক সহজে তুমি এমসিকিউ অ্যান্সার করে ফেলতে পারবা, তুমি মৌল অ্যান্সার করে ফেলতে পারবা। এরপরে আসো, আমি তোমাদেরকে আরো কিছু এমসিকিউর পয়েন্ট বলি। তোমরা এই যে গ্রুপ নাম্বার 3 কে দেখছো না, এই 3 নাম্বার গ্রুপে তোমরা জানো যে এই পয়েন্টে 15টা মৌল এবং এই পয়েন্টে আরো 15টা মৌল থাকে। দেখো প্রত্যেকটা গ্রুপে গ্রুপ নাম্বার 1-এ সর্বোচ্চ মৌল আছে 60টা, এবং গ্রুপ নাম্বার 18-তে এখানেও মৌল আছে 60টা, আর কোনোটাতে 60টাই নেই। কিন্তু গ্রুপ নাম্বার 3-তে মৌল সংখ্যা 32টা, যেটা পর্যায় সারণীর মধ্যে ম্যাক্সিমাম। এর চাইতে বেশি মৌল আর কোনো গ্রুপে নাই, এর চাইতে বেশি মৌল আর কি নাই, কোনো গ্রুপে নাই। তারপরে তুমি যদি দেখো এই যে পর্যায় পর্যায় নাম্বার 1 যদি আমি বলি, এটা তো গ্রুপ নাম্বার 1 বললাম যে গ্রুপ নাম্বার 1-এ 60টা মৌল, কিন্তু পর্যায় নাম্বার 1 যদি আমি বলি এখানে মৌল আছে মাত্র 2টা। তুমি যদি পর্যায় নাম্বার 2 বলো, এই যে এই বরাবর দেখো মৌল আছে 8টা, পর্যায় নাম্বার 3-এও 8টা, পর্যায় নাম্বার 4-এ মৌল আছে 18টা, 5-এও মৌল আছে 18টা, 6 এবং 7, 6-এ মৌল আছে 32টা, এবং 7-এও মৌল আছে কয়টা, 32টা। মনে থাকবে 32টা করে আমাদের মৌল আছে। তারপরে যদি আমি দেখি যে ল্যান্থানাম, এই যে এইখানে যে মৌলগুলো আছে এগুলাকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ। প্রশ্ন আসবে ল্যান্থানাইট সিরিজ কত থেকে কত, মনে রাখবা ল্যান্থানাইট সিরিজ 57 থেকে শুরু করে 71 পর্যন্ত মৌলগুলোকে বলা হয় ল্যান্থানয়েডস, মানে এরা ল্যান্থানাইট সিরিজের মৌল। এবং অ্যাক্টিনয়েডস বলা হয় কোনগুলাকে, 89 থেকে শুরু করে। ঠিক আছে, এই যে 89 থেকে শুরু করে, আমি যখন এই পিডিএফটা দিয়ে দিব তোমরা পর্যায় সারণীর মধ্যে এগুলো খুব ক্লিয়ারলি পাবা। এটা আমাদের নিজেদের ডেভেলপ করা একটা পর্যায় সারণী, যেখানে অনেকগুলো ডেটা মৌলের নামগুলা বাংলা সহ দেয়া আছে। ঠিক আছে, পর্যায় সারণীটা ভালো করে দেখবা। তাহলে আমরা প্রথমে গ্রুপ ওয়াইজ মৌলগুলোকে জানলাম, তারপরে কিছু মৌল আমরা দাগালাম যেগুলোর মধ্যে থেকে পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর আমাদের আসবে। তারপরে আমরা হলো ল্যান্থানাইডস অ্যাক্টিনয়েডস গ্রুপ নাম্বার 3 এই সকল ধারণা পেলাম। আরো কিছু এমসিকিউ আসে যে 2 নাম্বার পর্যায়ের শেষ মৌল কোনটি, শেষ মৌল হলো নিয়ন। আবার 3 নাম্বার পর্যায়ের শেষ মৌল কোনটি, শেষ মৌল হলো আর্গন। ঠিক আছে, এইরকম টাইপের পর্যায় সারণী চোখ বন্ধ করে ইমাজিনেশন করার এটা আমাদের প্রয়োজন আছে। এটা ইমাজিনেশনের জন্য কি করবা, আমি যে কয়েকটা গ্রুপ তোমাদের বলছি যে এখানে 13 থেকে 18, এদিকে 1 2 আর এইদিকে 11, এই কয়েকটা গ্রুপ অন্তত তোমরা কয়েকবার করে লিখবা। নিজের হাতে যদি শুধু গ্রুপের মৌলগুলো লিখো তোমার মাথায় পর্যায় সারণী অনেকটাই গেঁথে যাবে। ঠিক আছে, ওকে। আসো আমরা আধুনিক পর্যায় সারণী সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেলাম। এবার হলো আমরা এখান থেকে কিছু এমসিকিউ সলভ করি। এখন দেখো এমসিকিউগুলো ঘ্যাচ ঘ্যাচ করে সলভ হয়ে যাবে। যেমন সর্বপ্রথম সবচেয়ে সহজ এমসিকিউ, ইউপ্যাক কর্তৃক স্বীকৃত আমাদের এখন মৌল সংখ্যা হলো 118টি। তারপর যদি আমি আসি পারমাণবিক সংখ্যার ধারণা কে দেন, পারমাণবিক সংখ্যার ধারণা সর্বপ্রথম আমাদেরকে দিয়েছিল হেনরি মোসলে। তারপর যদি আমরা বলি ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত, দেখো ক্রিপ্টনের অবস্থান কোথায়, ক্রিপ্টনের অবস্থান হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, সরি আর্গনের জায়গায় 18 লিখে ফেলছি, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম 2, নিয়নের 10, আর্গনের 18, এই পর্যন্ত আমরা মোটামুটি সবাই পারি। কিন্তু ক্রিপ্টনেরটা বের করবা কিভাবে, ক্রিপ্টনেরটা বের করার জন্য তোমার আসলে এই পর্যায় সারণীর একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। তুমি এইভাবে চিন্তা করতে পারো যে দেখো অনেকে ম্যাজিক নাম্বার ট্যাজিক নাম্বার বলে তোমাকে মুখস্থ করায় অনেক কিছু, কিচ্ছু মুখস্থ করা লাগে না। দেখো বেসিকটা কোথায়,
তুমি জানো যে আর্গনে 18টা মৌল আছে এবং তুমি জানো যে আর্গনের নিচের মৌলটা হলো ক্রিপ্টন। এখন তোমাকে আবার ভাইয়া বলছি এই যে 4 নাম্বার লাইনটা আছে না, এই সারিতে মৌল আছে 18টা। তার মানে তুমি 18টাকে পার হয়ে ক্রিপ্টনের কাছে যাইতে হবে। তাহলে ওর পারমাণবিক সংখ্যা তুমি কেমনে বের করবা? কিচ্ছু না, ওর পারমাণবিক সংখ্যা বের করার জন্য তুমি আর্গনের পরে যেহেতু 18টা মৌল তুমি পাড়ি দিবা, তাহলে 18কে যোগ করে দাও, হয়ে যাবে 36। তার মানে ওর পারমাণবিক সংখ্যা হলো 36। তুমি যদি জেননে যেতে চাও তোমাকে আরো 18টি মৌল পাড়ি দিতে হবে এবং সেক্ষেত্রে তোমার পারমাণবিক সংখ্যা হয়ে যাবে 54। এরপরে রেডনে যাইতে হলে তোমাকে আসলে পাড়ি দিতে হবে 32টা মৌল। সেক্ষেত্রে 54 সাথে 32কে যোগ করলে তুমি রেডনের নাম্বারটা পাবা। তো বুঝতে পারতেছো যে ইজি, খুব কঠিন কিছু না। তো যাই হোক 36 হলো আমাদের অ্যান্সার। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা, আমি বলছি না কিছু মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর আসে, কয়বার আসছে তাও দেখছো? আমি তাও অনেকগুলা বোর্ড রেফারেন্স হিসেবে আনিই নেই, ঠিক আছে? এতগুলা অল্প টাইমে আমাদের ম্যানেজ করা প্যারা হয়ে যাচ্ছিল, নাইলে দেখতে যে সবগুলো অসংখ্য বার আসে। আমরা অনেক কনসেপ্ট নিয়ে কথা বলি, অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু এক্স্যাক্ট অনেক কিছুই যেগুলো আমাদেরকে মনে রাখতে হয় এগুলো কেউ আসলে পড়িয়ে খুব বেশি শিখাতে পারে না। যেমন ক্রোমিয়ামের সংখ্যা যে 24, এটা আমি কি বুঝাবো তোমাকে, ঠিক আছে? কি বুঝাবো তোমাকে? তো যাই হোক, এগুলো কিছু মনে রাখবা, যেগুলো আমি দাগিয়ে দিয়েছি ওগুলো মনে রাখবা। এরপর আসো, আমাদের পরের প্রশ্নটা হলো সিলভারের পারমাণবিক সংখ্যা কত? আচ্ছা, সিলভার কত বলছিলাম? সিলভার 47। এবং সিলভারের যদি কেউ ভর জিজ্ঞেস করে, মনে রাখবা সিলভারের পারমাণবিক সংখ্যা 47, ভর হলো 108, এক্স্যাক্ট ভর হলো 107.8, আমরা রাউন্ড ফিগার করে 108 বলি, ঠিক আছে? এরপরে দেখো, আমাদের পরের প্রশ্ন হলো ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? ফ্লোরিনের ভর হলো ভাইয়া 19। দেখো কয়বার আসছে, অসংখ্য বার আসছে। তো ফ্লোরিনের ভর, আরো যে মৌলগুলার ভর বলছিলাম ওই সকল মৌলগুলার ভর কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? তার সাথে সোডিয়ামের, ম্যাগনেসিয়ামের, ক্যালসিয়াম যেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এগুলো তো অবশ্যই মনে রাখবে। তারপরে আমাদের কি ভাইয়া, তারপর হলো নিকেলের পারমাণবিক ভর কত? দেখো ভাইয়া, নিকেলের পারমাণবিক ভর, নিকেলের পারমাণবিক ভর হলো আমাদের 58.7। তার মানে আমরা এটাকে রাউন্ড ফিগারে 59 বলতে পারি। কত বলতে পারি? 59 বলতে পারি, ঠিক আছে? নিকেল, নিকেল। তো এরকম কয়েকটা কিন্তু মনে রাখতে হবে। নিকেলেরটা কোথায় আসছে? এটা সিলেট বোর্ডে আসছিল। দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল কোনটি? বলছি না যে সর্বশেষ মৌলগুলো আমাদের লাগে। তো দ্বিতীয় পর্যায়ে দেখো, প্রথম পর্যায়ের সর্বশেষ মৌল হিলিয়াম। সর্বশেষ মৌল বলতে 18 নাম্বার গ্রুপ পারলেই হবে। প্রথম পর্যায়ের হিলিয়াম, দ্বিতীয় পর্যায়ের নিয়ন, তৃতীয় পর্যায়ের আর্গন, চতুর্থ পর্যায়ের ক্রিপ্টন। হ্যাঁ, এইভাবে শেষ মৌলগুলো 18 নাম্বার গ্রুপ। এটা একদম সহজ প্রশ্ন। এরপরে যদি আমরা খেয়াল করি যে আমাদের পর্যায় সারণীতে কোন গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। 3 নাম্বার গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক। এবং 3 নাম্বার গ্রুপে কয়টা মৌল থাকে? 3 নাম্বার গ্রুপে 32টা মৌল আছে। দেখো আমাদের এই এমসিকিউটা কতবার আসছে? 3 নাম্বার গ্রুপে মৌল সংখ্যা কত? 32, 32। ওকে, এটা আমরা দেখাইছিলাম। ল্যান্থানাইড সারির মৌল কয়টি? ল্যান্থানয়েডস, অ্যাক্টিনয়েডস, তাদের প্রত্যেকটা সারির মৌল হইল 15টা করে, ঠিক আছে? নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিলেছেন? এই ল্যান্থানয়েড কত থেকে কত পর্যন্ত মনে আছে? 57 থেকে 71। হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখা লাগবে, নাহলে প্যারা খেয়ে যাবা। নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিল রয়েছে? ভাইয়া, ধর্ম মিল থাকে একই গ্রুপের মৌলগুলোর মধ্যে। একই গ্রুপের মানুষের মধ্যে যেরকম মিল থাকে, তুমি বলতে পারো যে সকল চোর একটা গ্রুপ, তারা তো একই গ্রুপ, তাদের ধর্মের মধ্যে মিল আছে, তারা চুরি করে, ঠিক আছে? আবার তুমি বলতে পারো যে তাবলিগ একটা গ্রুপ, তাবলিগের মানুষজন দেখবে খুব ভালো, তারা নামাজ রোজা নিয়ে সবাইকে ডাক দেয়। তো তাহলে তুমি এবার বলতে পারো যে একই গ্রুপের ধর্ম আসলে সেম। তো তোমাকে দেখতে হবে নাইট্রোজেনের সাথে মিল থাকবে কার? নাইট্রোজেনের গ্রুপের। তাহলে না পড়িলে আসিবে সব বিপদ। এই যে নাইট্রোজেনের গ্রুপ, ভাইয়া তুমি যদি গ্রুপ মনে না রাখো এটা তুমি কোনোভাবেই অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে? কোনোভাবেই পারবা না। অনেকে আমাদেরকে বলে না এত মুখস্থ করা লাগবে না, এই না সেই না, কিন্তু বাস্তব সত্য হলো তুমি কিছু জিনিস না জানলে তুমি কখনোই এই অধ্যায়টা, পর্যায় সারণী অধ্যায়টা ভালো করতে পারবা না। ওকে, ফসফরাস সেটা, ঠিক আছে? কোন মৌলদ্বয় পর্যায় সারণী একই গ্রুপে অবস্থিত? একই গ্রুপে অবস্থিত, তুমি যদি দেখো বোরন কার্বন একই গ্রুপে নাই, সোডিয়াম ক্যালসিয়াম একই গ্রুপে নাই, অক্সিজেন ফ্লোরিনও নাই। আছে কে? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এবং তাদের গ্রুপ নাম্বার হলো 2। তারা হলো মৃৎক্ষার ধাতু।
তারা কি মৃৎক্ষার ধাতু। চতুর্থ পর্যায়ের মৌল কোনটি? দেখো চতুর্থ পর্যায়ের মৌল, এটাও কিন্তু তোমার পর্যায় সারণীর ক্লিয়ার একটা আইডিয়া না থাকলে, তুমি যদি ভাবো আমি ইলেকট্রন বিন্যাস করে করে সবারটা বের করবো, এত সোজা না ভাই। ইলেকট্রন বিন্যাস 4টা করবা, হ্যাঁ, তারপর স্ট্রনশিয়াম তো তুমি করতেই পারবা না, ভুলেই গেছো পারমাণবিক সংখ্যা কত। সো এসব ভণ্ডামিতে যাবা না। তুমি দেখো যখন গ্রুপ আমি তোমাকে বলছি মুখস্থ করতে, তখন তুমি জানো যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম যেন কোথায় আসছিল ভাইয়া? বিরানি, মোগলাই। এবং পর্যায় সারণীর 2 নাম্বার গ্রুপে প্রথমে কোনো মৌল নাই, তাইলে এটা 3 নাম্বার পর্যায়ের মৌল। হ্যাঁ, তাইলে এটা আমাদের 4 নাম্বার পর্যায়ে হচ্ছে না। তারপর ভাই ক্লোরিন, ভাই ম্যাগনেসিয়ামকে টানতে টানতে সামনের দিকে গেলেই তো ক্লোরিন পাওয়া যায়, তাহলে এটাও আমাদের 3য় পর্যায়ের মৌল। তারপরে স্ট্রনশিয়াম, ভাই স্ট্রনশিয়াম যেন কোথায় পেয়েছিলাম? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে। তো এটা যদি 3 হয়, এটা 4, এটা হলো 5। তাহলে এবার ক্রোমিয়াম, ক্রোমিয়াম কোথায় আছে? এই যে ক্যালসিয়াম যে 4 বলছি, ক্যালসিয়ামের পরে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এই হলো আমাদের ক্রোমিয়াম 4 নাম্বার পর্যায়ের মৌল। এবং খুব ভালোভাবে মনে রাখবা 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই 10টা মৌল এরা 4 নাম্বার পর্যায়ে আছে। এবং এদেরকে নিয়েও আমি সামনে কথা বলবো, এদের অবস্থান কিভাবে খুব সহজে বের করে ফেলা যায়। ঠিক আছে, এবার আসো ভাইয়া, আমাদের এই 10টা মৌল আমি তোমাদের মুখস্থ করার জন্য একটা শর্টকাটও দিয়ে দিব, ক্লাসের শেষ পর্যন্ত থাকো, আমি একটা শর্টকাট দিয়ে দিব। এবার দেখো এটি পর্যায় সারণীর একটি পর্যায়ের খণ্ডিত অংশ। এই মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থান করছে? দেখো পটাশিয়াম, পটাশিয়ামের পর কে আসে? ক্যালসিয়াম। এরা কোন পর্যায়ের? এই যে বলছি না যে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, এই মৌলগুলোকে মনে রাখবে। এগুলোকে মনে রাখার জন্য আমি মুখস্থ করার ট্রিকও দিয়ে দিব, একটু পরে দিচ্ছি সেটা। ঠিক আছে, এদেরকে দেখলেই বুঝবে এরা কোন পর্যায়ে। এরা হলো 4 নাম্বার পর্যায়ে এরা অবস্থান করে। তোমাদের প্রশ্ন 3 এবং 4 নাম্বার পর্যায় থেকেই বেশি আসে, তার মধ্যে 4ই বেশি আসে 3-এর চাইতে। ওকে, এবার যদি আমি বলি যে 16 নং গ্রুপের মৌলের অক্সাইড কোনটি? ভাই 16 নং গ্রুপের মৌল না জানলে তুমি অক্সাইড জানবা কিভাবে? 16 নম্বর গ্রুপে কে আছে? ও এস, এসসিতে পড়ে। তাহলে তুমি দেখো এখানে মৌলের অক্সাইড, তার মানে অক্সিজেনের তো আর অক্সাইড হয় না, সালফারের অক্সাইড বা সেলেনিয়াম অক্সাইড, ট্যালোরিয়াম অক্সাইড। অপশনে কে আছে? অ্যালুমিনিয়াম অক্সাইড তো হবে না, অ্যালুমিনিয়াম কত নাম্বার গ্রুপের? 13 নাম্বার গ্রুপের। কার্বনের অক্সাইড তো হবে না, কার্বন 14 নাম্বার গ্রুপের। ক্লোরিনের অক্সাইড তো হবে না, ক্লোরিন 17 নাম্বার গ্রুপের। আর সালফার, সালফার হলো 16 নাম্বার গ্রুপের। দেখছো, আমরা যদি গ্রুপ নাম্বারগুলো না জানি তাহলে আমাদের আগানোটা কঠিন হয়ে যাবে। এবার আসো, আমাদেরকে এবার একটা মৌল দিছে। হ্যাঁ, আমাদের পর্যায় সারণীর মুখস্থ টাইপের যে ডেটাগুলো আমাদের জানা লাগতো গ্রুপ বেজ, সেই এমসিকিউগুলা আমি তোমাদেরকে 25 নাম্বার পর্যন্ত দেখাইছি। আমি কিন্তু যদিও এখানে কোনো টপিক মেনশন করি নাই, এইখানে টানা 60টা এমসিকিউ নিয়েছি, বাট এমসিকিউগুলো এক একটা গ্রুপে এক একটা পর্যায়ে ভাগ করা। যেমন আমাদের প্রাথমিক যে এমসিকিউগুলো ছিল, ওই এমসিকিউগুলো ছিল পর্যায় সারণীর ইতিহাসের উপর বেস করে, সেটা 9 পর্যন্ত ছিল। 10 থেকে 25 পর্যন্ত যে এমসিকিউ, সেগুলো আমি রাখছি হলো পর্যায় সারণীর বিভিন্ন মুখস্থ ডেটার উপর বেস করে। 26 থেকে এমসিকিউ যেগুলো তোমরা দেখবা, এই এমসিকিউগুলোতে তুমি হলো মৌলের অবস্থান নির্ণয় রিলেটেড দেখবা। এবং এই অবস্থান নির্ণয় রিলেটেড সবচেয়ে প্রিয় এমসিকিউ আমার এটা। এটা আমি শিওর 98% স্টুডেন্ট এই এমসিকিউটাতে আটকাবে। কিভাবে আটকাবে দেখো, আমি যদি বলি ভাইয়া একটি মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, যখন তুমি দেখলা যে আয়নটা হলো A2+, দ্যাট মিনস অলরেডি 2টি ইলেকট্রন হারাইছে। সো তোমাকে এর গ্রুপ বের করার জন্য বা এই মৌলটা নিয়ে কাজ করার জন্য তোমাকে আসলে A2+ এর ইলেকট্রন বিন্যাস দেখতে হবে না, তোমাকে মৌলটার ইলেকট্রন বিন্যাস দেখতে হবে। এখন মৌলটার ইলেকট্রন বিন্যাস দেখো, আমি যদি বলি যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তোমরা তো আর এত লিখবে না, এখানে দেখাই আছে সব। তো তোমাকে দেখতে হবে যে A2+ এর ইলেকট্রন বিন্যাসই তো এটা, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি? আরো 2টা ইলেকট্রন এক্সট্রা যাবে, আরো 2টা ইলেকট্রন তাহলে কই থেকে কোথায় যাবে? 3p এর পরে ইলেকট্রন তো 3d তে যায় না, ইলেকট্রন যায় কোথায়? ইলেকট্রন যায় 4s এ, তাহলে ওই 2টা ইলেকট্রন 4s এ যাবে। এবং আমরা বুঝতে পারতেছি এটা একটা যেহেতু এস ব্লক মৌল, কোন ব্লক মৌল? এস ব্লক মৌল। এবং এস ব্লক মৌলের গ্রুপ নাম্বার বের করাটা খুব ইজি। এস এর মধ্যে যেই কয়টা ইলেকট্রন আছে সেটাই হলো তার গ্রুপ নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের এস ব্লক মৌল এবং এটা হলো গ্রুপ নাম্বার 2-তে আছে। ঠিক আছে, যাদের শেষ ইলেকট্রন এসে গেছে, তুমি মনে রাখবা যাদের শেষ ইলেকট্রন, হ্যাঁ, শেষ ইলেকট্রন
কোথায় গেছে এবং গ্রুপ নাম্বারের সম্পর্কটা কি। শেষ ইলেকট্রন এসে গেলে গ্রুপ নাম্বার হবে এসে থাকা ইলেকট্রন সংখ্যা। এই যে এসে যে কয়টা আছে, 1 থাকলে 1, 2 থাকলে 2, 4s1 থাকলে 1 নাম্বার গ্রুপ, 4s2 থাকলে 2 নাম্বার গ্রুপ, ইজি। যদি পিতে যায়, পিতে গেলে একটু ঝামেলা আছে। পিতে গেলে মনে রাখবা শেষ এসে থাকা ইলেকট্রন যোগ পিতে থাকা ইলেকট্রন যোগ 10, sp যোগ 10। যেমন আমি যদি তোমাকে বলি যে একটা ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p2, তোমরা যারা মুখস্থ করছো তাদের জন্য কিন্তু গ্রুপ নাম্বার দেখেই বলে দেয়া খুব সহজ। যেমন কার্বন হলো 14 নাম্বার গ্রুপের মৌল, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা লাস্ট ইলেকট্রন কোথায় গেছে, পিতে গেছে। এখন লাস্ট ইলেকট্রন যেহেতু পিতে গেছে, তুমি কিভাবে বের করবা? ভাইয়া বলছে কি, ভাইয়া বলছে লাস্ট ইলেকট্রন পিতে গেলে লাস্ট এসে থাকা ইলেকট্রন পিতে থাকা ইলেকট্রন শেষগুলা দেখতে, আবার আগেরগুলা দেখে ইয়ে করো না। 2 যোগ 2 10 হলো কত, যোগ হলো 10, তাহলে এটার গ্রুপ নাম্বার হবে 14, ঠিক আছে। আর শেষ ইলেকট্রন যদি ডিতে যায়, শেষ ইলেকট্রন যদি ডিতে যায়, তাহলে সর্বশেষ এস এবং সর্বশেষ ডিতে থাকা ইলেকট্রনকে যোগ করে দিলেই হয়। এবং এটার মধ্যে আরো বড় একটা শর্টকাট আছে, সেটা আমি পরে দেখাবো তোমাদেরকে। ওকে, এবার আসো ভাইয়া, এফ এফ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তবে যদি কখনো এফ জিজ্ঞেস করে, এফ এর গ্রুপ নাম্বার অলওয়েজ 3। এফ ব্লক মৌলগুলা অলওয়েজ 3 নাম্বার গ্রুপে থাকে, এটা মুখস্থ, এটার জন্য কোনো কিছু লাগে না, বের করা লাগে না। তো যাই হোক, আমরা গ্রুপ নাম্বার বের করার ট্রিক্সগুলো দেখলাম, এরপর আমরা কিছু প্র্যাকটিস করি। তোমাকে বলে দিছে যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস এত। দেখো এটা কিন্তু একটা ডি, সর্বশেষ ইলেকট্রন ডিতে গেছে। তুমি বলবো না ভাইয়া সর্বশেষ ইলেকট্রন এখানে এসে গিয়েছে, এবং তুমি দেখবো যে ওরে আল্লাহ এটা তো 5s2, তাহলে এখানে 2, কেটে দিবে। কেন কেটে দিবে ভাইয়া? এটা সর্বশেষ ইলেকট্রন 5s এ যায় নাই। 5s এর ইয়েতে 5s ইলেকট্রন যাওয়ার পরে কিন্তু ইলেকট্রন 4d তে গেছে, ঠিক আছে। ওই যে 4s এবং 3d তে যে সম্পর্ক, আগে 4s এ যায় তারপর 3d তে যায়, এখানে সেম ঘটনা। তার মানে এটা ডি ব্লকের, এটা সর্বশেষ ইলেকট্রন ডি তে গেছে। ডি তে গেলে কিভাবে বের করতে হয়? ডি তে গেলে হলো এসে থাকা ইলেকট্রন যোগ ডি তে থাকা ইলেকট্রন, তাহলে এসে থাকা ইলেকট্রন 2, ডি তে থাকা ইলেকট্রন 10, তার মানে এটা হলো আমাদের 12 নাম্বার গ্রুপের মৌল। বুঝতে পারছি কি ভাইয়া? দেখেই তাড়াতাড়ি লাভ দিয়ে আবিরের মতো পেয়েছি বলে এমসিকিউ দাগিয়ে দেওয়া যাবে না, এটা ভুল করবা অনেকেই। এবার আসো আমরা যদি দেখি পরে এমসিকিউটা। আমাদেরকে একটা মৌল দিছে, মৌল দিয়ে বলছে পর্যায়ের সাথে জেড এর অবস্থান কোন গ্রুপে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে NS2 সে ফর এটা হলো আমাদের কোথায়, এটা হলো ধরো 4s2, তাহলে এটা কি হবে 3d3, তাহলে এসে থাকা ইলেকট্রন যোগ ডিতে থাকা ইলেকট্রন, তাহলে এটা আমাদের কি হবে, এটা হলো আমাদের যোগফল হবে 5, ঠিক আছে। এখন মজার ব্যাপার হলো আমি বলছি একটা শর্টকাট শিখাবো, আসো শর্টকাটটা শিখাই দেই। শর্টকাটটা হলো আমাদের যে মৌলগুলো আছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, সরি ধরবে না, আমি আর একটু উপর থেকে ছোট করে লিখি। হ্যাঁ, কি কি মৌল আছে আমাদের বলো তো? আমাদের মৌল আছে হলো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, 21 থেকে 30 পর্যন্ত লিখতেছি। ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তাহলে এখন যদি আমরা দেখি যে স্ক্যান্ডিয়াম পারমাণবিক সংখ্যা 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এই 10টা মৌল মুখস্থ থাকা মাস্ট। এগুলো ছাড়া পরীক্ষা হলে যাওয়াটাই একটা বোকামি। আর মুখস্থ ভাইয়া থাকে না, পরীক্ষার আগের টাইম কিভাবে করবো, এই কদিনে তো মুখস্থ করতে হলে আরো প্রেশার। দেখো একটা ছন্দ মনে রাখো, ছন্দটা হলো স্কিনে, তিব্বত, ভ্যানিশিং, ক্রিম, মেখে, ফের, কবে, লজ্জার ব্যাপার, লজ্জার কথা, এটা এটা উচ্চারণ করা যাবে না। হ্যাঁ, নিকা করতে, সরি উচ্চারণ করে ফেলছি। হ্যাঁ, এই ছন্দটা কে দিছে? এই ছন্দটা দিছে হলো আমাদের আমাদের দুষ্টু বালক শাহেদ বিনতে এফটি, ঠিক আছে। এই ছন্দটা হলো শাহেদের, সরি বিনতে না, বিন হবে, আচ্ছা একটা দিলেই হবে। হ্যাঁ, শাহেদ বিন এফটি ছন্দ, যে স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাব। এটা আমি বলি নাই, কে বলছে? শাহেদ বিন এফটি। এখন দেখো এইখানে যদি আমি বলি
এদের মধ্যে আরেকটা ম্যাজিক আছে। ম্যাজিকটা হলো তুমি যদি 2 আর 1কে যোগ করে দাও, এই যে 21 না, 2 যোগ 1, ওর গ্রুপ নাম্বার কিন্তু 3। এখানে 2 যোগ 2 তুমি যোগ করে দাও, ওর গ্রুপ নাম্বার 4। 2 যোগ 3 হলো 5, ওর গ্রুপ নাম্বার আসলে 5। তার মানে 21 থেকে 30 এর মৌলগুলার তাদের যদি এই যোগফলটা তুমি লিখে দাও, এটা কিন্তু 6, এটার যোগফল 7, এটার যোগফল হলো কত 8, এটার যোগফল হলো 9, 10, 11, 12। তাহলে দেখো এটা একটা ম্যাজিক যে আমরা যদি ওদের এখানে আবার বললো না যে ভাই এই 3 আর 0 যোগ করলে তো 3 হয়, এটা এটা ওই শর্টকাটের আন্ডার আসবে না, 11 পর এটা 12ই আসবে। তো তুমি যদি এই ছন্দটা মনে রাখো এবং 3 থেকে মনে রাখতে চাও বা এদের পারমাণবিক সংখ্যা, যেমন লোহা কেউ বললো 26, তুমি মনে রাখবে 26, 2 আর 6 8। ঠিক আছে, এই হিসাবটা মিলাইতে পারতে হবে, এটা একটা ভালো শর্টকাট। এখন দেখো এখান থেকে তুমি বলতে পারো এই যে 4s2 আর যে 3d3, এটা হলো 23 নাম্বার মৌল। ঠিক আছে, 2 আর 3 23 নাম্বার মৌল, যে ভ্যানাডিয়াম, দেখেই বোঝা যায়। ঠিক আছে, দেখেই বোঝা যায়। ওকে, এবার আসো আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত। আয়রন কোন পর্যায়ে ভাই? পর্যায় তো চতুর্থ, বলছি না যে স্ক্যান্ডিয়াম থেকে ঝিঙ্কু বাবু পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলো কোথায়? সবাই 4 নাম্বার পর্যায়ে, এটা মনে রাখবা। এখন তুমি যদি বলো না আমি মনে রাখবো না, তাহলে তুমি কি করবা? তুমি লোহা নিয়ে ইলেকট্রন বিন্যাস করা শুরু করবা, করতে 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 যায় দেখবা শেষে আসছে হইলো 4s2 3d6, ওই যে 26 নাম্বার না, 26 নাম্বার হলে দেখো এখানে কিন্তু 4s2 3d6 26 আসবে। তো তুমি তখন বলবো যে 4 নাম্বার পর্যায়ে। এত টাইম আছে। হ্যাঁ, কিছু জিনিস মনে রাখা ভালো, সময় বাঁচিয়ে দেয়। এবার হলো পর্যায় সারণীতে ভ্যানাডিয়াম মৌলটির অবস্থান কোথায়? ভ্যানাডিয়াম 1 ভাই, এটার পর্যায় হবে 4, গ্রুপ কত হবে? 2 আর 3 এ 5, 4 নাম্বার পর্যায় 5 নাম্বার গ্রুপ। দেখেছো কত সহজ। ওকে, কোনটি অধাতু? আহা কি কঠিন প্রশ্ন। হাইড্রোজেন একটি অধাতু। তারপরে কি আছে ভাইয়া? আমাদেরকে বলছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম। কিছু মৌলের অবস্থান আছে ব্যতিক্রম, যারা ইলেকট্রন বিন্যাসের নিয়মকে মানে না। কে সে মৌলটা? সে মৌলটা হলো হিলিয়াম। ভাই ওর ইলেকট্রন বিন্যাস হলো 1s2, ও থাকার কথা 2 নাম্বার গ্রুপে, কিন্তু ওকে রাখা হয়েছে কোথায়? 18 নাম্বার গ্রুপে। ও ইলেকট্রন বিন্যাসের নিয়ম মানে না, বাকি সবাই মানে। এবার আসো অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোন মৌলটির। আমাদের 32 নাম্বার পর্যন্ত যেই ইয়েগুলো ছিল, যে এমসিকিউগুলো ছিল, এই 32 নাম্বার পর্যন্ত এমসিকিউগুলো ছিল আমাদের মৌলের অবস্থান নির্ণয় ভিত্তিক, এবং 33 নাম্বার থেকে যে মৌল এমসিকিউগুলো পাবা এগুলো হলো আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। হ্যাঁ, ধাতব ধর্ম, আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ, ঋণাত্মকতা, এই টাইপের এমসিকিউগুলো 33 থেকে পাবা। এখন ধাতব ধর্ম বেশি কোন মৌলটি? মনে রাখবা, সবাই সামনে তাকাও, সবাই একটু সামনে তাকাও। আমরা যদি বলি যে আমরা যখন একটা পর্যায় সারণীর উপর থেকে নিচে যাব কি কি ঘটনা ঘটে, আর বাম থেকে ডানে গেলে কি কি ঘটনা ঘটে। উপর থেকে যখন তুমি নিচে যাবা, প্রথম কথা যেটা মনে রাখবা, আকার, আকার বৃদ্ধি পায়। হ্যাঁ, উপর থেকে নিচে গেলে আকার বাড়বে না, স্বাভাবিক। আকার বেড়ে যায়। যদি তুমি বলো ভাইয়া আয়নীকরণ শক্তি, দেখো আকার যখন বেড়ে যাবে আয়নীকরণ শক্তি তখন কমে যাবে। আয়নীকরণ করতে ওকে এনার্জি কম লাগবে আমাদের। তারপরে যদি আমি বলি যে ভাইয়া আয়নীকরণ শক্তি কমে গেল, ধাতব ধর্মের কি অবস্থা? ধাতব ধর্ম কিন্তু বেড়ে যায়। মৌল যত নিচে ধাতব ধর্ম তত বেশি। তারপরে যদি বলি ভাইয়া ইলেকট্রন আসক্তি, তাহলে ভাইয়া ইলেকট্রন আসক্তি কমে যায়। যদি বলি ভাইয়া তড়িৎ ঋণাত্মকতা, ভাইয়া তড়িৎ ঋণাত্মকতাও কমে যায়। তার মানে দেখো ধাতব ধর্ম ছাড়া উপর থেকে নিচে মোটামুটি সব ধর্মই কি হয়ে যায়? আমাদের কমে যায়, ধাতব ধর্ম এবং আকার। ঠিক আছে, এজন্য মনে রাখবা উপর থেকে নিচে গেলে আধা বাড়ে। ঠিক আছে, আধা বাড়ে। আধা বাড়ে মানে আকার এবং ধাতব ধর্ম কি হয়? বাড়ে। আর বাম থেকে ডানে গেলে উপর থেকে নিচে যা ঘটছে তার উল্টা কাহিনীগুলো ঘটতে থাকবে। যেমন এখানে আকার কমে যাবে, আয়নীকরণ শক্তি বেড়ে যাবে, ধাতব ধর্ম কমে যাবে, ইলেকট্রন আসক্তি বেড়ে যাবে, তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে। তো এখন ভাই এতক্ষণ কেন চিল্লাইছি? এতক্ষণ চিল্লাইছি যে অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোন মৌলটির। এখানেও তুমি যদি গ্রুপ নিয়ে তোমার আইডিয়া না থাকে তুমি পারবা না। কেন ভাই? তোমাকে প্রথমে দেখতে হবে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা কোথায়। এই যে লিথিয়াম, সোডিয়াম,
পটাশিয়াম, এরা একই গ্রুপের মৌল। এরপর তোমাকে দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের প্লেসমেন্ট কোথায়? ম্যাগনেসিয়ামের প্লেসমেন্ট এখানে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে যত নিচে যাবে তত ধাতব ধর্ম বেশি হবে, এবং এখানে আমাদের সঠিক অ্যান্সার হলো পটাশিয়াম। ঠিক আছে, তাহলে এই নলেজটাও লাগবে, গ্রুপের নলেজটাও লাগবে, দুইটা নলেজ দিয়ে তুমি একটা এমসিকিউ অ্যান্সার করতে পারবো। এবার দেখো কোন মৌলটির ধাতব বৈশিষ্ট্য সর্বাধিক, এগেইন। ঠিক আছে, এগেইন আমাদেরকে এই টাইপের এমসিকিউ দিছে। তো এটা কিভাবে সলভ করবা? দেখো তোমাকে প্রথমে দেখতে হবে অ্যালুমিনিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম, এদের অবস্থান কোথায়। তো তুমি এটা তো বুঝতেছো যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে আসে কি ফসফরাস। এন্ড তুমি বলো যত বাম থেকে আমি ডানে যাব, উপর থেকে নিচে গেলে শর্টকাট কি বলছি, উপর থেকে নিচে গেলে আধা বাড়ে, তাহলে বাম থেকে ডানে গেলে আধা কমে। আধা মানে একটা আকার আর একটা হলো ধাতব ধর্ম, তার মানে ধাতব ধর্ম ফসফরাসের সবচেয়ে কম এবং এখানে ম্যাগনেসিয়ামের সবচেয়ে বেশি। এই চারজনের মধ্যে ম্যাগনেসিয়ামের সর্বাধিক। বুঝতে পেরেছি? ওকে। আর যদি এখানে সোডিয়াম থাকতো তাহলে সোডিয়ামের সর্বাধিক, আর যদি এখানে পটাশিয়াম থাকতো তাহলে পটাশিয়ামের সর্বাধিক। বামে আসলে বাড়ে, মানে এদিকে আসলে বাড়বে, আবার নিচে গেলেও বাড়বে। ঠিক আছে, আর ডানে গেলে কমতে থাকবে। ওকে, এবার আসো কোনটি ধাতু ও অধাতু উভয় বৈশিষ্ট্য বহন করে, সেটা হলো সিলিকন। এটা একটা অপধাতু, ও আসলে দুই ধরনের বৈশিষ্ট্য কি করতে পারে, ক্যারি করতে পারে। এরকম অপধাতু আর কি কি আছে, এরকম অপধাতু আর আছে হলো বোরন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হলো আর্সেনিক, অ্যান্টিমনি, 1 2 3 4 5 অ্যান্টিমনি, এবং আরেকটা হলো ট্যালোরিয়াম। এই 6টা হলো অপধাতু। এদের মধ্যে ধাতব ধর্ম, অধাতব ধর্ম সবকিছুই কি আছে, বিদ্যমান আছে। তোমাদের অতগুলা মনে না রাখলেও চলবে, তোমরা এই 3টা মনে রাখলেই হবে। ঠিক আছে, বোরন, সিলিকন, জার্মেনিয়াম। সিলিকন সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি? ব্যাসার্ধ বেশি মানে কোনটির আকার সবচেয়ে বড়। তো তোমাকে এখানেও আসলে গ্রুপ নিয়ে একটা গেম দিতে হবে। এই যে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এবং পটাশিয়াম, তোমাকে এটা বুঝতে হবে সোডিয়াম আর পটাশিয়াম একই গ্রুপের নিচে থাকবে। সোডিয়ামের এই পাশে থাকবে হলো ম্যাগনেসিয়াম, যদি এখানে ম্যাগনেসিয়াম নাই, বাট অ্যালুমিনিয়াম আছে এবং সিলিকন আছে। এখন তুমি যত উপর থেকে নিচে যাবা, বাম থেকে ডানে গেলে কি হবে, আধা কমে, উপর থেকে নিচে গেলে আধা বাড়ে। তার মানে এই দিকে যত তুমি যাবা তোমার আকার তত কমে যাবে, তার মানে এগুলো ছোট, আর উপর থেকে নিচে যাবা আকার তত বাড়বে। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, আমাদের সঠিক অ্যান্সার হবে পটাশিয়াম। পটাশিয়াম। অ্যানালাইসিসটা কিভাবে করতে হয়, গ্রুপগুলা জানতে হয়, মৌল দেখে বুঝতে হয় কার অবস্থান কোথায় আছে। তোমরা প্রথম 30টা মৌল নিয়ে কাজ করো, তাইলেই এনাফ। কোন মৌলের আকার সবচেয়ে ছোট? এগেইন আসো আমি একটু দেখি। অক্সিজেন আছে, কার্বন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে। তো আমি প্রথমে একটু অ্যালুমিনিয়াম আর সিলিকনকে লিখে ফেলি। হ্যাঁ, অ্যালুমিনিয়াম, সিলিকন। তারপরে কে আছে, অক্সিজেন, কার্বন। ভাইয়া অক্সিজেন কত নাম্বার গ্রুপ? 16 নাম্বার গ্রুপ। সিলিকন কত নাম্বার গ্রুপ? সিলিকন হলো 14 নাম্বার গ্রুপ। এবং অক্সিজেন কিন্তু উপরের মৌল। ঠিক আছে, অক্সিজেন কিন্তু উপরের মৌল। তারপর অক্সিজেনের নিচে আছে সালফার। সিলিকন আর সালফার একই লেভেলের। আবার কার্বন কত নাম্বার? কার্বন কিন্তু 14 নাম্বার গ্রুপ। এখন তোমাকে বলছে আকার সবচেয়ে ছোট, ছোট কারা হয়? যত বামে থাকবে, যত বামে আকার তত ছোট হবে। আবার বামে তো মৌল আছে দুইটা, অক্সিজেনও আছে, সালফারও আছে, যদিও সালফার এখানে অপশনে নাই। যদি থাকে তাহলে অক্সিজেন আর সালফারের মধ্যে যেটা উপরে থাকে সেটা ছোট হবে। ওই যে কি বলছি, উপর থেকে নিচে গেলে আধা বাড়ে, বাম থেকে ডানে গেলে আধা কমে। আধা মানে আকার এবং ধাতব ধর্ম, এই দুইটা মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হলো অক্সিজেন। তুমি প্লেসমেন্টটা বুঝতে হবে, কে উপরে আছে কে নিচে আছে, কে উপরে কে নিচে। তারপর দেখো নিচের কোনটির পারমাণবিক আকারের ক্রম সঠিক? পারমাণবিক আকারের ক্রম সঠিক আমাদের এখানে হলো, যদি আমি দেখি যে লিথিয়াম, সোডিয়াম। লিথিয়াম তো ভাই সোডিয়ামের চাইতে বড় হইতে পারে না, তাহলে এটা ভুল। এখানে ফ্লোরিনের চাইতে ক্লোরিন, ক্লোরিনের চাইতে ব্রোমিন, ব্রোমিন চাইতে আয়োডিন। হ্যাঁ, একই গ্রুপের উপর থেকে নিচে গেছে। এরা কিন্তু 17 নাম্বার গ্রুপের মৌল। হ্যাঁ, 17 নাম্বার গ্রুপ পারলে তুমি এটা বুঝে যাবা। এরপর এগুলো একটু দেখি। সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়াম বড় হইতে পারে না, কারণ সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়াম এই দিকে, বামে থাকলে ম্যাগনেসিয়াম ছোট হবে, বড় হবে না। তারপর লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। একইভাবে এই যে লিথিয়াম, বোরন, দেখো এগুলো কিন্তু লিথিয়াম, তারপর এখানে বোরন। বোরন ছোট হবে, বড় হবে না। ঠিক আছে, তার মানে অ্যান্সার হলো আমাদের বি।
কোনটির আকার সবচেয়ে বড়? আচ্ছা, এই যে আয়ন যখন চলে আসলো, আয়নের আকারের ব্যাপারে আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলবো। এই ছোট্ট পয়েন্ট মনে রাখলে তোমার আয়ন কখনোই ভুল হবে না, না হবে এসএসসিতে না ইন্টারমিডিয়েটে, একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে মনে রাখবা যে ভাইয়া একটি পরমাণুর চাইতে তার অ্যানায়ন বড় হয়। কি বড় হয়? অ্যানায়ন বড়। এবং একটি পরমাণুর চাইতে তার ক্যাটায়ন সবসময় ছোট হয়। মনে রাখবা, ক্যাটায়ন ছোট হয়, অ্যানায়ন বড় হয়। এবং এই লাইনের উপর বেস করে আরেকটা লাইন মনে রাখবা, সেটা হলো ক্যাটায়ন ছোট, তার মানে কোনো একটা মৌলের মধ্যে যত বেশি পজিটিভ চার্জ থাকবে সেই মৌলটা তত ছোট হবে। যত বেশি পজিটিভ চার্জ ওই মৌল তত ছোট, আর যত বেশি নেগেটিভ চার্জ ওই মৌল তত বড়। ঠিক আছে, যত নেগেটিভ তত বড়। ঠিক আছে, যারা নেগেটিভ চিন্তা করে তারা নিজেদেরকে বড় ভাবে। ঠিক আছে, তো এই আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ক্যাটায়ন আছে। ভাই, এই তিনটা ক্যাটায়নের মধ্যে যদি আমি বলি সবচেয়ে ছোট কে হবে? যার মধ্যে সবচেয়ে বেশি ক্যাটায়ন আছে সে ছোট। তার চাইতে বড় কে হবে? ম্যাগনেসিয়াম 2+। তার চাইতে বড় কে? সোডিয়াম প্লাস। এখন ভাই বোনের সোডিয়াম প্লাসই সবচেয়ে বড়। দেখো আমি বলছিলাম ক্যাটায়নের চাইতে আবার ওই পরমাণুটা বড়। তার মানে এই যে সোডিয়াম প্লাসের চাইতে কে বড়? সোডিয়াম প্লাসের চাইতে সোডিয়াম বড়। তার মানে আমাদের আলটিমেট অ্যান্সার কোনটা? আমাদের আলটিমেট অ্যান্সার হলো সোডিয়ামটা বড়। কে বড়? সোডিয়ামটা বড়। দেখো এই রিলেটেড আরেকটা এমসিকিউ আমাদের আছে। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? সবচেয়ে কম তুমি মনে রাখবা ভাইয়া বলছে যে ক্যাটায়ন, যত বেশি ক্যাটায়ন তত ছোট। তাহলে ম্যাগনেসিয়াম এখানে সবচেয়ে বেশি ক্যাটায়ন আছে। আর যদি বলতো সবচেয়ে বড় কোনটা, তাহলে যত বেশি নেগেটিভ তত বড়। সালফার 2- হলো সবচেয়ে বড়। এই দেখো, ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোটকে ম্যাগনেসিয়াম আর সবচেয়ে বড়কে সালফার। এবার আসো আমাদের আরেকটা ধর্ম, যে কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। এখন দেখো মৌলগুলোর অপশন দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রোনশিয়াম, রেডিয়াম, পরিচিতরা একই গ্রুপের মৌল। দেখো বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে, বাইরে রাখো। তুমি গ্রুপ না জানলে তুমি জানবাই না এই মৌলগুলো কিভাবে আসে। তো আমরা কি বলছি, উপর থেকে যত নিচে যাব আধা বাড়বে, কিন্তু এখানে তো আমাদেরকে বলছি ইলেকট্রন আসক্তি, তার মানে ইলেকট্রন আসক্তি কমবে। যত নিচে যাবে ইলেকট্রন আসক্তি তত কম। এখানে সবচেয়ে নিচের মৌল কোনটা? সবচেয়ে নিচের মৌল রেডিয়াম। তার মানে সবচেয়ে কম ইলেকট্রন আসক্তি হলো রেডিয়ামের। ঠিক আছে, এবার আসো নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? তুমি আবারও দেখো এই মৌলগুলো কারা। দেখো এখানে সোডিয়াম আর পটাশিয়াম আছে। সোডিয়াম পটাশিয়াম, আমরা জানি যে সোডিয়াম আর পটাশিয়াম একই গ্রুপের মৌল। ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, সোডিয়ামের পাশে থাকে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের পাশে থাকে ক্যালসিয়াম। এখন তোমাকে বুঝতে হবে আমি উপর থেকে যত নিচে যাব আমার আধা বাড়ে, মানে কি বাড়ে? আকার বাড়ে এবং ধাতব ধর্ম বাড়ে, আর কিছু বাড়ে না, বাকি সব কমে। তার মানে আয়নীকরণ শক্তি এর কম। বেশি কার? বেশি সোডিয়ামের। আবার বাম থেকে যদি ডানে যাই, বাম থেকে ডানে গেলে আধা কমে বাকি সব বাড়ে। কে বাড়লো? তাহলে ম্যাগনেসিয়াম বাড়লো। দেখো আমি আবারও বলি, এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তুমি দেখতে হবে যে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে যায়, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বেড়ে যায়। তার মানে আমাদেরকে সবচেয়ে বেশিটা কোথায় পাবো? সবচেয়ে বেশিটা পাবো উপরে এবং ডানে। উপরে এবং ডানে। তার মানে এদের মধ্যে সবচেয়ে বেশি হলো কার? সবচেয়ে বেশি হলো ম্যাগনেসিয়ামের। নিজেরা এইভাবে প্লেস করে 2-4টা এমসিকিউ প্র্যাকটিস করলে দেখবে যে খুবই সহজ লাগে। ঠিক আছে, আর এছাড়া মনে মনে এইভাবে কিলবিল করবার কোনো লাভ হবে না। ঠিক আছে, এসব কিলবিল বাদ দাও, বাদ দিয়ে সঠিক উপায়ে পড়াশোনা শুরু করে দাও। নিচের কোনটি আয়নীকরণ ক্রমটি সঠিক? দেখো এখানে তিনটা মৌলকে নিয়েই পেঁচাইছে, একটা হলো লিথিয়াম, একটা সোডিয়াম, একটা পটাশিয়াম। উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে, তার মানে লিথিয়াম সবচেয়ে বেশি, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এই গ্রেটার দেন লেস দেন গুলো একটু মনোযোগ দিয়ে দেখো, নাহলে ধরা খেয়ে যাবা। ওকে, এরপরে দেখো নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? এখানেও আবার কোন কোন মৌলগুলো আনছে। একটা হলো ম্যাগনেসিয়াম আছে, একটা ক্যালসিয়াম, একটা অ্যালুমিনিয়াম, একটা ক্লোরিন। প্রথমে আমি দেখি আমার ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম একই লাইনের মানুষ, একই বরাবর। ম্যাগনেসিয়ামের নিচে থাকে সবসময় ক্যালসিয়াম, আর ক্লোরিন, ক্লোরিন হলো এই যে অ্যালুমিনিয়ামের পর অনেকগুলো মৌলের পর এখানে ক্লোরিন। এখন তড়িৎ ঋণাত্মকতা মনে রাখবা পর্যায় সারণীর মধ্যে
তড়িৎ ঋণাত্মকতা তুমি উপর থেকে নিচে গেলে কি হয়ে যায়, কমে যায়। ওই যে আধা ছাড়া সবই কমে, তাহলে বাম থেকে ডানে গেলে বেড়ে যায়। আমি বাড়তে বাড়তে তাহলে সবচেয়ে বেশি কার হবে এখানে, এখানে সবচেয়ে বেশি হবে ক্লোরিনের। আর মনে রাখবা সবচেয়ে বেশি একদম পুরো পর্যায় সারণীর মধ্যে সবচেয়ে বেশি হলো ফ্লোরিনের, আর এদের চারজনের মধ্যে ফ্লোরিনের সবচেয়ে বেশি। ওকে, তাহলে এখানে আমাদের এই তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে 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 একটু ভুল হয়েছে, ম্যাগনেসিয়াম হবে না, এটার অ্যান্সারটা হবে কি, এটার অ্যান্সারটা হবে ক্লোরিন হবে। ঠিক আছে, দাগ পড়তে ভুল পড়ছে। ওকে, এবার আমরা দেখব পরে নিচের কোনটি সবচেয়ে বেশি সমযোজী। সবচেয়ে বেশি সমযোজী তুমি বুঝতে পারবা যেটার ধাতব ধর্ম সবচেয়ে কম। ধাতব ধর্ম কম যেখানে, সেখানে হবে সমযোজী। এখন দেখো ধাতব ধর্ম তুমি কাকে চিন্তা করো, তুমি শুধু কাকে চিন্তা করো, ধাতুগুলোকে চিন্তা করো। এই যে এখানে লিথিয়াম, তুমি দেখো এখানে ক্লোরিন সব জায়গায় সেম, তুমি চিন্তা করবা ধাতু কি কি আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, হ্যাঁ একই গ্রুপের। উপর থেকে যত নিচে গেছে ধাতব ধর্ম বেড়ে গেছে, ধাতব ধর্ম বেড়ে গেছে। ধাতব ধর্ম বেড়ে যাওয়া মানে এটার ধাতব ধর্ম সবচেয়ে বেশি। দেখো এটার ধাতব ধর্ম সবচেয়ে বেশি, তার মানে এটার আয়নিক ধর্ম বা সমযোজী ধর্ম, আয়নিক ধর্ম হবে সবচেয়ে বেশি। ধাতব ধর্ম বেশি মানে আয়নিক ধর্ম বেশি, ধাতব ধর্ম বেশি মানে আয়নিক ধর্ম বেশি, আর আয়নিক ধর্ম বেশি মানে হলো ওর সমযোজী যে ধর্ম আছে সেটা হবে কম। এমন কথা হলো এটা যদি সবচেয়ে কম হয় তাহলে উপরেরটা হবে কি সবচেয়ে বেশি, উপরেরটা হবে সবচেয়ে বেশি। তুমি ধাতব ধর্মের সাথে আয়নিক ধর্মকে মিলাবা, আয়নিক ধর্মের সাথে সমযোজী ধর্ম হলো তার উল্টা, তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে, এবার আসো ক্ষার ধাতু সমূহের সক্রিয়তার ক্রম কোনটি। ভাই উপর থেকে নিচে গেলে কি বাড়ে বলছি, আধা বাড়ে। ধাতব ধর্ম বাড়ে, ধাতব ধর্ম বাড়ে মানে ওদের সক্রিয়তাও বাড়ে, সক্রিয়তাও বাড়ে। এখন তুমি দেখো আমাদের সক্রিয়তা বাড়ার যদি আমরা ক্রম দেখি, এই যে লিথিয়াম এই লিস্টে নাই, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, হ্যাঁ এরা নিচ থেকে উপরে যে দেখো বাড়তেছে। সো তুমি গ্রুপ যদি পারো তোমার এইসব এমসিকিউ অ্যান্সার করা খুবই ইজি। না হলে তুমি যদি গ্রুপ না পারো এইসব এমসিকিউ তুমি সিরিয়ালি পাবা না। তুমি হঠাৎ করে দেখে পাবো রুবিডিয়াম এটা যেন কোন মৌল, কত নাম্বার পারমাণবিক সংখ্যা আমি নিজেও যাই না, ভুলে গেছি। সিজিয়াম কত নাম্বার এটা মনেই নাই। সো এজন্য গ্রুপ মনে রাখতে হবে, গ্রুপ ওয়াইজ মনে রাখতে হবে। ওকে, নিচের কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক। যখনই কোনো অপশনে ফ্লোরিন দেখবা তাহলে এতক্ষণ ধরে আমি যে একে করতেছি, ফ্লোরিন দেখলে তড়িৎ ঋণাত্মকতা আঁকারই দরকার নাই, ফ্লোরিন দেখলে তড়িৎ ঋণাত্মকতা আঁকারই দরকার নাই, অলওয়েজ ফ্লোরিনের বেশি। ঠিক আছে, আর এখানে ইলেকট্রন আসক্তি নিয়ে এমসিকিউ আসছে কিনা আমি জানি না, ইলেকট্রন আসক্তিটা একটু বলে নেই। ইলেকট্রন আসক্তি কিন্তু ফ্লোরিনের চাইতে ক্লোরিনের বেশি। ঠিক আছে, তারপরে ব্রোমিন এবং তার শেষে আয়োডিন, এটা একটা ব্যতিক্রম তোমরা হয়তো সবাই জানো। ঠিক আছে, ফ্লোরিনের চাইতে ইলেকট্রন আসক্তি আবার কার বেশি, ইলেকট্রন আসক্তি ক্লোরিনের বেশি, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, সেটা ফ্লোরিনের বেশি, সবার চাইতে বেশি। কোনটি মুদ্রা ধাতু, 1 কোটি বার আসে একটা এমসিকিউ, কে আগে আসবে, 11 নম্বর গ্রুপ কপার। তারপরে কোনটি লবণ উৎপাদনকারী মানে কোনটি হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হলো হ্যালোজেন। তারপর দেখো কোনটি মৃৎক্ষার ধাতু, এটাও কয়েকবার অনেকবার আসে, অনেকবার আসে একটা প্রশ্ন। মৃৎক্ষার ধাতু 2 নম্বর গ্রুপ পড়াইছি না, 2 নম্বর গ্রুপে কি ছিল, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে এই যে স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম। ঠিক আছে, আর বাকিগুলা কারা, আর্গন, ক্রিপ্টন, ফ্রান্সিয়াম। আর্গন ক্রিপ্টন তো হলো নিউট্রাল, ফ্রান্সিয়াম হলো ক্ষার ধাতু, 1 নম্বর গ্রুপে আছে। তাহলে আমাদের অ্যান্সার কি স্ট্রনশিয়াম। নিচের কোন মৌলটি ক্ষার ধাতু, আর ভাই কি বলবো ক্ষার ধাতু কোনটা, এন্ড তুমি যদি গ্রুপ মনে রাখো এখানেও কর, লি না কে রুবি, এই যে রুবি, রুবিডিয়াম, রুবিডিয়াম ক্ষার ধাতুর গ্রুপ। অবস্থান্তর মৌল কোনটি, আচ্ছা অবস্থান্তর মৌল কারা, তোমাকে যে আমি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক 30টা মৌল শিখেছি না, স্ক্যান্ডিয়াম থেকে কি জিঙ্ক, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক যে 30টা মৌল আমি তোমাকে শিখিয়েছিলাম, ওইখানে মনে রাখবা এই যে 21 থেকে 30, এই 21 নম্বর আর 30 নম্বর বাদ দিয়ে, এই দুইটাকে বাদ দিয়ে 22 থেকে 29 পর্যন্ত মৌলগুলো হলো আমাদের অবস্থান্তর মৌল। তার মানে যে স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের করতে কবে নিকা করতে যাব, এখানে আমাদের স্ক্যান্ডিয়াম বাদ আর শেষের জিঙ্ক বাদ, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেট মানে বাকি 8টা মৌল আমাদের
অবস্থান্তর মৌল, তাহলে অবস্থান্তর কে? এখানে স্ক্যান্ডিয়াম। এখন ভাই ক্যালসিয়াম কেন না? ভাই ক্যালসিয়াম তো 22 থেকে 29-এর মধ্যেই পড়ে নাই, ঠিক আছে, এই জন্য এটা বাদ। এটা 30 নাম্বার, এটা বাদ। লোহা, এই ও সরি, অবস্থান্তর মৌল স্ক্যান্ডিয়াম তো বাদ। কেন স্ক্যান্ডিয়াম? স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক তো প্রথমেই বাদ। ক্যালসিয়াম তো লিস্টেই নেই, 22 থেকে 29-এর মধ্যে নেই, ও 20 নাম্বার। তাহলে একমাত্র কে? লোহা। এবং মনে রাখবা অবস্থান্তর মৌল যারা আছে, অবস্থান্তর মৌলগুলো সবসময় রঙিন যৌগ গঠন করে। কেমন যৌগ গঠন করে? রঙিন যৌগ গঠন করে, ঠিক আছে। ওদের যৌগগুলো সবসময় রঙিন হয়, ওদের মধ্যে চৌম্বক ধর্ম থাকে, ওরা চৌম্বক দ্বারা আকৃষ্ট হয়, ঠিক আছে। যেমন লোহা চৌম্বক দ্বারা আকৃষ্ট হয়। তারপরে ওরা হলো প্রভাবক হিসেবে কাজ করে। তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে দেখবা যে প্রভাবক হিসেবে কে আছে? নিকেল আছে, কপার আছে, লোহা আছে, এগুলা প্রভাবক হিসেবে কাজ করে খুব। এগুলো হলো, এই তিনটা হলো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। কি কি বলছি? রঙিন যৌগ গঠন করে, তারপরে কি চৌম্বক দ্বারা আকর্ষিত হয়, তারপরে কি বলছি? এরা প্রভাবক হিসেবে কাজ করে, কাজে লাগবে। দেখো নিচের কোনটি ডি ব্লক মৌল? আচ্ছা, ডি ব্লক মৌল যদিও তোমাদের 9-10-এর আলোচনায় নাই, কিন্তু এমসিকিউতে চলে আসে। ডি ব্লক মৌল কারা? মনে রাখবা, আবারও বলতেছি, এই যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এদেরকে বলা হয় ডি ব্লক। এদেরকে কি বলে? ডি ব্লক। স্ক্যান্ডিয়াম আর জিঙ্কের মধ্যে স্ক্যান্ডিয়াম বাদ আর জিঙ্ক বাদ, টাইটানিয়াম থেকে কপার, এদেরকে বলা হয় অবস্থান্তর। তাহলে দেখো এই অবস্থান্তর যারা, ওরা কিন্তু ডি ব্লক, আর আবার ওরা অবস্থান্তর, ঠিক আছে। আর স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ওরা শুধু ডি ব্লক, ওরা অবস্থান্তর নয়। একটু ভাইবো, তাইলেই বুঝো ভাইয়া কি বলছি। ওকে, তাহলে ডি ব্লককে এখানে টাইটানিয়াম ওই লিস্টের মধ্যে দেখা যাচ্ছে, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কের মধ্যে টাইটানিয়াম দেখা যাচ্ছে। ও ডি ব্লক, আবার ও অবস্থান্তর, একই। নিচের কোনটি মুদ্রা ধাতু? আল্লাহ, আবার আসে, কে আগে আসবে? এই যে আসবে, অরাম, মুদ্রা ধাতু। নিচের কোন যৌগটি রঙিন হয়? দেখি একটু বুদ্ধি খেটিয়ে বলো তো, কোনটি যৌগ রঙিন হবে? একটু আগে বলেছিলাম, পজ করো ভিডিওটা, একটু আগে বলছি অবস্থান্তর মৌলের যৌগগুলা রঙিন হয়। অবস্থান্তর মৌল এখানে কি? সোডিয়াম না, ক্যালসিয়াম না, অ্যালুমিনিয়াম না, কে? লোহা। তার মানে লোহার সালফেটটা হবে কি? রঙিন হবে। মনে থাকবে? এবার আসো, আমরা কিছু হলো বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ দেখবো। এই এমসিকিউগুলো আমাদের টাইম একটু বেশি কনজিউম করে। তো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এতক্ষণ ধরে যারা আমার সাথে এই 55টি এমসিকিউ করছো, আমি আরো 5টা এমসিকিউ তোমাদেরকে দেখাবো, এগুলো তাদের জন্য কঠিন হবে না। হ্যাঁ, বেসিক থাকলে এগুলো ইজি। দেখো একটা ইলেকট্রন বিন্যাস আমাদেরকে দিয়েছে, বললো যে এই ইলেকট্রন বিন্যাস থেকে কি বোঝা যায়। তো তুমি প্রথম এমসিকিউটা অপশনটা দেখলে এই মৌলটি আর্গন, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যেহেতু 10টা ইলেকট্রন আছে, মৌলটি আসলে নিয়ন। এইরকম যখন প্রথম অপশনেই দেখবা ভুল, আমাদের কাছে একটা শর্টকাট আছে, তোমরা অলরেডি এটা জানো, যে এখানে তো কোনো অপশনে আসলে একটা অপশন নাই, মিনিমাম 2টা করে আছে। আর 3টা তো হবে না, 1 2 3 তো হবে না, কারণ এক ভুল। যেখানেই এক আছে ভুল, যেখানেই এক আছে ভুল, অপশন বাকি থাকে একটা, বাকি 2টা তুমি না পড়লেও হয়, ঠিক আছে। তাও আমরা একটু দেখি, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা 8। হ্যাঁ, যোজ্যতা স্তর হলো শেষ স্তর, ইলেকট্রন সংখ্যা 8। মৌলটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, অবশ্যই নিয়ন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন নিষ্ক্রিয় গ্রুপ। তাহলে আমাদের অ্যান্সার কি? 2 ও 3। এবার আসো ক্যালসিয়াম ও জিঙ্কের ক্ষেত্রে। হ্যাঁ, ক্যালসিয়াম এবং আরেকটা হলো জিঙ্কু, এদের যোজনী একই। হ্যাঁ, ক্যালসিয়ামের যোজনী 2, জিঙ্কেরও 2, গ্রুপ একই। ভাইয়া ক্যালসিয়াম আর জিঙ্ক একই গ্রুপে, তুমি ক্যালসিয়ামের গ্রুপে কাকে বলছো? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাইরে রাখো, এখানে জিঙ্ক নাই। তাহলে এটা এটা ভুল। এখন তুমি আবার এখানে ওই টেকনিকটা খাটাইতে পারো, যেসব অপশনে 2 আছে তারা সবাই বাদ, তাহলে একমাত্র অপশন আছে 1 ও 3, ঠিক আছে। তাও আমরা দেখি 1 নাম্বার তো সঠিক, পর্যায়ে একই। হ্যাঁ, এরা একই পর্যায়ে, এরা সবাই 4 নাম্বার পর্যায়ে আছে, ঠিক আছে, 4 নাম্বার পর্যায়ে। এরপরে আসো আমাদের এমসিকিউ, পর্যায় সারণীতে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বাম থেকে ডানে বৃদ্ধি পায়। কোন কোন ধর্ম বাম থেকে ডানে বৃদ্ধি পায়? কি বলছি আমাদের? কি বলছি? আধা। হ্যাঁ, উপর থেকে নিচে আধা বাড়ে। তাহলে বাম থেকে ডানে, এটা হলো উপর থেকে নিচে আধা বাড়ে, বাম থেকে ডানে আধা কমে, তাইলে আধা কমে, বাকি সব বৃদ্ধি পায়। বাকি কে কে আছে? আয়নীকরণ শক্তি, এখানে আ দিয়ে কিন্তু আয়নীকরণ শক্তি না, আ দিয়ে হলো আকার। ওকে, তড়িৎ ঋণাত্মকতা, ইয়েস। ইলেকট্রন আসক্তি, ইয়েস। আধা শুধু কমে,
আকার এবং ধাতব ধর্ম এই দুইটা ছাড়া বাকি সবই কমে, বাকি সবই বাড়ে। তাহলে এই দুইটা ছাড়াই এই তিনটা অপশন। তাহলে আমাদের অপশন অ্যান্সার হবে কি 1 2 3, 1 2 3। আচ্ছা, এবার আসো আমাদের 59 নাম্বার এমসিকিউ। এই দেখো গ্রুপ দিয়ে দিছে, গ্রুপ দিয়ে দিছে, গ্রুপ দিয়ে দিছে। দেখি আমরা ট্রাই করি তো আমরা গ্রুপগুলো বলতে পারি কিনা। যেহেতু গ্রুপ 1 এর একদম উপর থেকে মৌল, তাহলে এটা হাইড্রোজেন, এটা লিথিয়াম, এটা সোডিয়াম। 16 নাম্বার গ্রুপ, এটা হলো অক্সিজেন, এটা তো সালফার দেয়াই আছে। 17 নাম্বার গ্রুপ, এটা ফ্লোরিন, এটা ক্লোরিন। ঠিক আছে, ওকে। এবার আমাদেরকে কি বলছে, হ্যাঁ এই 16 কিন্তু প্রথমটা খালি, 17 কিন্তু প্রথমটা খালি, এগুলো মাথায় রেখে আবার। ADEQ প্রতীকী অর্থে ব্যবহৃত, এই যে ADEQ এগুলা আসল মৌল না, এগুলো অলরেডি কি মৌল আমরা বের করে ফেলছি। বলছে এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা কম। বুঝছো, এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা কম, এর শক্তি ডি এর চাইতে নাকি কম। কথা কিন্তু সত্য। কেন? কারণ উপর থেকে নিচে গেলে তো আয়নীকরণ শক্তি কি হয়ে যায়, আধা বাড়ে, বাকি সব কমে। তার মানে এর আয়নীকরণ শক্তি কম, এর আয়নীকরণ শক্তি কিন্তু বেশি। তাহলে কি বলছে, এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা কম। আচ্ছা, কম বলছে, এই হয় নাই, এর বেশি, ডি এর কম। তাহলে এটা যদি না হয় তাহলে বুঝতে পারতেছ এক ওলা সব অপশন বাদ, অ্যান্সার হবে 2 ও 3। তো এবার চেক করতে পারো, ডি এর পারমাণবিক আকার ই অপেক্ষা ছোট, ডি আসলে ই অপেক্ষা ছোট, কথা সত্য। ই ডি অপেক্ষা অধিকতর সক্রিয়, টাইম থাকলে চেক করবা, নাইলে ওই যে যেভাবে বলছে সেভাবে দাগ কেটে দিবা। ই ডি অপেক্ষা অধিকতর সক্রিয়, ই ডি অপেক্ষা সক্রিয়, হ্যাঁ যত নিচে যাবে তত সক্রিয়। তাহলে অ্যান্সার হলো 2 ও 3। ঠিক আছে, আসো আজকের আমাদের লাস্ট এমসিকিউ। হ্যাঁ, লাস্ট এমসিকিউ, এটা দিয়ে আমরা আমাদের আজকের অধ্যায়টা শেষ করতে যাচ্ছি এবং অতি শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে পঞ্চম অধ্যায় নিয়ে। ঠিক আছে, পঞ্চম অধ্যায় নিয়ে। তো আসো, এখানে লেখা আছে যে পর্যায়টিতে কি বাম থেকে ডানে পারমাণবিক, আচ্ছা পর্যায় কোনটা, ওই যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এখন অ্যালুমিনিয়ামের পর কি হবে, একটা ছাগলও যায়। অ্যালুমিনিয়ামের পর এখানে হবে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। বাম থেকে ডানে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ভাই এই যে আকার, এই বাম থেকে ডানে আধা কমে, আধা কমে। তাহলে এটা ভুল। এটা ভুল হইলে তুমি অলরেডি বুঝে গেছো একওয়ালা, এক আছে যেখানে সব অপশন ভুল। অ্যান্সার হবে 2 ও 3। এক্স ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগ সমযোজী। এক্স হলো সিলিকন, ক্লোরিন, হ্যাঁ দুইটাই অধাতু। সিলিকন অপধাতু, অপধাতু সমযোজী যৌগ গঠন করে। ওয়াই মৌলটির আয়নীকরণ শক্তি বেশি। হ্যাঁ, ওয়াই মৌলটির আয়নীকরণ শক্তি এখানে আগের মৌলগুলোর চাইতে কি হবে, বেশি হবে। যেহেতু বামে আছে, যেহেতু ডানে আছে, আয়নীকরণ শক্তি তার কি হবে, বেশি হবে। আর ওইখানে আমরা দেখতে পেয়েছি 2 ও 3। তাহলে এইটা আমাদের 2 ও 3 অ্যান্সার। তো এই হলো আমাদের পর্যায় সারণীর ক্লিয়ার ভার্সন, যেটা তোমরা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবা। এটা দেখে নিবা, এখানে এটা তোমাদের কাজে লাগবে। আর এই হলো আমাদের আজকের এন্ডিং স্লাইড। সো আমরা অ্যারাউন্ড কতক্ষণ টাইম প্রয়োজন হলো আমাদের, 1 ঘন্টা 7 মিনিট। আমরা 60 এমসিকিউ এবং অসংখ্য কনসেপ্ট আমরা দেখেছি। আশা করি আমাদের এই যে পরিশ্রমটা, এই পরিশ্রমটা অ্যাকচুয়ালি আমরা তোমাদের জন্য যে করছি, এটা টোটালি বলতে পারো ফ্রি অফ কস্ট। আমরা তোমাদের থেকে কিছুই চাই না, আবার চাই কি, চাই তোমাদের থেকে চাই যে তোমরা এই যে শিখবা, শিখে পরীক্ষা হলে অ্যাপ্লাই করবা, সুন্দর একটা রেজাল্ট আসবে, মা বাবার মুখে হাসি ফুটবে। আর তুমিও পরে যখন সুযোগ হবে, তুমিও কারোর জন্য এইভাবে কাজে লাগবে, যে হ্যাঁ আরেকজনের রেজাল্টটা ভালো হোক, এটা তুমিও কামনা করবে। সো এই কামনা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের জন্য দাওয়াত রইল আমাদের এইচএসসির একাডেমিক এবং অ্যাডমিশন কোর্সগুলোতে। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।